এই পাতিলের কালি দিয়ে আমি কলার পাতা কাগজ হিসাবে ব্যবহার করি, যে ছেলেপেলেরা চোখের জলে বুক ভাসিয়েছিল। অন কলে রিকোয়েস্ট করাতে স্যারও আগ্রহী হয়ে আমাকে সেই সময়টা দিয়েছে। আমি তাদের সাথে শরিক হয়ে আমি শুধু অঝরে কাঁদছি। আমি বল ধরলেই অডিয়েন্সগুলা পাগল হয়ে গেছে যে এবার একটা গোল হবেই। আমি নিমাই চন্দ্র পাল, বিএসসি শিক্ষক, রায়পুর উচ্চ বিদ্যালয়, অবসরপ্রাপ্ত। আমি 1971 সালের 12ই জুন থেকে রায়পুর উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলাম। দীর্ঘ 41 বছর শিক্ষকতা করে 2012 সালে 30শে জুন আমি অবসরপ্রাপ্ত হই। আমার পিতার নাম মৃত তারাপদ পাল। আমরা 5 ভাই ছিলাম। আমি দ্বিতীয় নাম্বার। আমার বড় ভাই নারায়ণচন্দ্র পাল, সে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। আমি 1982 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। অতঃপর আমার একটি মাত্রই সন্তান, নাম নির্মল চন্দ্র পাল, সে বর্তমানে খোকন মেমোরিয়াল হাসপাতালে টেকনোলজিস্ট হিসাবে কর্মরত আছেন। সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং আমার 2টে নাতি জন্মগ্রহণ করেছেন এবং তাদের নিয়েই আমি এখন সময় কাটাতে পারি। আমার জন্মস্থান রায়দৌলতপুর গ্রামেই এবং সর্বপ্রথম আমি রায়দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় থেকেই 5ম শ্রেণীর শিক্ষারত করে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই পঞ্চকুশি আলী আহমদ উচ্চ বিদ্যালয়ে। অতঃপর 1967 সালে সেখান থেকে দ্বিতীয় বিভাগে এসএসসি পাশ করার পর সিরাজগঞ্জ ডিগ্রি কলেজে আমি ভর্তি হই। সেখানে পরপর 4টা বছর লেখাপড়া করে বিএসসি কোর্সটা শেষ করি। তারপর 1971 সালে আমি নিজ কর্মজীবনে যোগদান করি। আমি যে সময় প্রাইমারিতে শিক্ষকতা করতাম তখন আমার হেডমাস্টার হিসাবে ছিল ভূপেন্দ্রনাথ পাল। উনির বাড়ি আদাচাকি। উনি আমার সবচেয়ে প্রিয় শিক্ষক হিসাবে পরিচিত। সবাই ভালো মন্দ আমাদের শিক্ষকতা দিয়েছে, তার মধ্যেই উনির যে সমস্ত কথাবার্তা, টেকনিক, লেখাপড়ার যে ধরন শিখছি আজ পর্যন্ত সেটা আমি বহন করে চলছি। অতঃপর হাই স্কুলে যে সময় ভর্তি হই, হাই স্কুলে ভর্তি হওয়ার পর আমি সুযোগ্য শিক্ষক হিসাবে বাবু শিবেন্দ্রনাথ ভৌমিককে পেয়েছিলাম। সে আমার প্রিয় শিক্ষক। সে আমাকে খাইতে, বসতে, শুতে, যে কোনো স্থানে, যে কোনো পরিবেশে আমাকে কি করতে হবে না করতে হবে সেই পরামর্শ, ক্লাস চলার পরও সে আমাকে ডাক দিয়ে এই সমস্ত জিনিসগুলা বুঝিয়েছে। অতঃপর আমি 1967 সালে এসএসসি পাস করার পর সিরাজগঞ্জ ডিগ্রি কলেজে যে সময় ভর্তি হই তখন আমাদের প্রিন্সিপাল ছিলেন কাজী কামরুজ্জামান। উনির মতো দক্ষ প্রিন্সিপাল আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। উনিও আমাদের সন্তান স্বরূপ স্নেহ ভালোবাসা দিয়ে লেখাপড়া শিখিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন। লেখাপড়ার পাশাপাশি শুধু একটু ফুটবলটা খেলতাম বেশি, আর ক্রিকেট, দাবা এ সমস্ত অত আমার নেশা ছিল না, কিন্তু ওই বিষয়ে কিছুটা পড়তাম আমি, কিন্তু ভালো লাগতো আমার কাছে সবচেয়ে ফুটবল। বিশেষ করে আমি ফরওয়ার্ড সাইডে লেখাপড়া পড়তাম এবং সেখান থেকে আমাকে যেভাবে অন্যান্য প্লেয়াররা আমাকে বল পাস করে দিয়ে আমাকে ভর করে যে তাকে একটা শুট দিয়ে একটা গোল করতেই হবে তোমাকে, এই ব্যাপারে আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছে এবং অডিয়েন্সের, আমি বল ধরলেই অডিয়েন্সগুলা পাগল হয়ে গেছে যে এবার একটা গোল হবেই। আমি যে সময় লেখাপড়া করতাম আমার বন্ধুমহলটা ছিল খুবই ভালো। বন্ধুমহল আমাদের বিশেষ একটা জিনিস খুব ভালো লাগছে বা আমরা করতে পারছি, আমরা একই গ্রামে ওই 1971 সালে একই ব্যাচের আমরা, আমার বন্ধুবান্ধব সহ 4 জন একসাথে একই স্কুলে যোগদান করি এবং তার ভিতর আমার
2টা বন্ধু মারা গেছে, আর 2টা বন্ধু এখন পর্যন্ত বেঁচে আছে, কিন্তু তারা চলাফেরা খুবই কম করে। তার মধ্যে একটা বন্ধু এখনো খুব চলাফেরা করে, সে আব্দুল সামাদ নাম। এটা সে ধর্মীয় ব্যাপারে মাদ্রাসা, অবস্থান, এই সমস্ত ব্যাপার নিয়ে সে এখনও বিভিন্ন স্থানে বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে সে যথেষ্ট উৎসাহ করে গ্রামে অনেক কিছু উন্নতি করতেছে। যে সময় শিক্ষকতা করতাম তখন সহকর্মী হিসাবে আমি রসুলপুরের একজন শিক্ষক পেয়েছিলাম, যদিও সে পরবর্তীতে আমার ভগ্নিপতি হিসাবে পরিচিত হয়েছে, বাবু সুশীল চন্দ্র পাল। উনি আমাকে খুব সহায়তা করতেন বা করতেন। উনিও বিএসসি শিক্ষক ছিলেন, আমার চেয়ে বয়সে একটু বড় ছিল, এই জন্য আমাকে সে যথেষ্ট সহায়তা করত। ক্লাসে যে কোনো সমস্যা হলে তার কাছ থেকে পরামর্শ নিতাম এবং সে আমাকে সুন্দর করে বুঝিয়ে দিত। যে সময় বিএসসি পাশ করেছিলাম সেই সময় যথেষ্ট চাকরির ব্যাপারে আমাকে যথেষ্ট জায়গা থেকে অনেকটা অফারই এসেছিল উপর হয়ে, কিন্তু গ্রামের হাই স্কুল, গ্রামেরই আমরা সন্তান, তখন আমাদের সঙ্গে গ্রামকে উন্নতি করতে হলে একটা শিক্ষা ছাড়া উপায় নাই, শিক্ষার বিকল্প আর কোনো কিছু চিন্তা আমরা তখন করি নাই। এই জন্য আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা ছিল, স্কুল প্রতিষ্ঠাতা যে করেছিল মকবুল হোসেন ভূঁইয়া এবং গোলাপ হোসেন সরকার, ইনিরা আমাদের উপর এতই নির্ভর করত যে তোমরা গ্রামে একটা কিছু করো, একই সাথে তোমার 4টা ছেলে একসাথে পাশ করে এসেছো, এটা এর জন্য পরবর্তীতে যদিও আমার ইচ্ছা ছিল না, তথাপিও যে সময় একবার দুবার এরকম কল দিল, তারা ডাকলো আমাদের, বলল, তখন আমরা যাই ক্লাস নিতে নিতে এমনই একটা নেশায় পরিণত হলাম যে তখন আর ভালো চাকরি পেলেও আর এই নেশাটা ছাড়তে পারতাম না। যে সময় আমি 1912 সালে স্কুল থেকে বিদায় নিলাম, তখন একটা যে মুহূর্ত আমার ছিল, তখন ওটা বলার মতো আমার আর তেমন কিছু নাই, কিন্তু এটাই জানি যে ছেলেপেলেরা চোখের জলে বুক ভাসিয়েছিল, সঙ্গে সঙ্গে আমিও আর সেই বন্ধন তাদের কিছু যে বুঝ দেবো বা সান্ত্বনা দেবো এটা আমি ভুলে গেছিলাম। আমিও তাদের সাথে শরিক হয়ে আমিও শুধু অঝরে কাঁদছি। আমরা যে সময় লেখাপড়া করতাম তখন এত তো এই যে টেকনোলজিস্টের যে ব্যাপারগুলা, এগুলা তখন তো আর ছিল না। শুধু আমাদের হাতে নাতেই যাবতীয় কাজগুলা করতে হতো। এমনকি এই যে উপকরণ বলতে যেটা বোঝায় শিক্ষা, সেই উপকরণগুলো আমাদের শিক্ষকগণ হাতে তৈরি 2-1টা টুকটাক উপকরণ নিয়ে এসে আসতো, আর বেশিরভাগ ব্যবহার করতো তারা ব্ল্যাকবোর্ডে ব্যবহার করে এই চক পেন্সিল দ্বারাই, এটাই তাদের প্রধান উপকরণ ছিল, চক পেন্সিল। এবং চক পেন্সিল দিয়ে সব কিছু সে আমাদের বোঝাতো, একটা ছবি আঁকাতে হবে, এটাই করতে হবে। কিন্তু বর্তমান টেকনোলজিস্টের সাথে ওটার চিন্তা ভাবনা করলে তখন যে আমরা কত কষ্ট করে ওটা শিখছি, এবং যেটা শিক্ষকগণ যেটা বলছে বাড়িতে যে আমরা কতবার চেষ্টা করছি। এমনকি আমি যে সব প্রাইমারিতে লেখাপড়া করতাম তখন কলার পাতার উপর আমি সব কিছু লিখছি, এরকম কলমও ছিল না, অন্য কিছু কালিও পাইতাম না, এই পাতিলের কালি দিয়ে আমি কলার পাতা কাগজ হিসাবে ব্যবহার করে এই কাগজ সব কিছু লেখাপড়া করে শিখছি। এই জন্য বর্তমানের প্রযুক্তিতে ছেলেমেয়েরা এসে যে শিক্ষাগুলো নিতেছে, প্রযুক্তি ভালো আমার কাছে, কিন্তু এর সৎ ব্যবহারটা ভালো হচ্ছে না, এটাই আমার মনে হয় এখন বর্তমানে। এখন যে সমস্ত উপকরণ হাতে নাতে সবসময় পাওয়া যাইতেছে, বর্তমানে যে শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতিটা আমার কাছেও খুব ভালো লাগে। আর এবং যে টেকনোলজিস্টেরা যে সমস্ত জিনিস, মোবাইল, কম্পিউটার, এই সমস্ত ব্যবহার করে যেটা শিক্ষাটা যে উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে, এই উদ্দেশ্যটা সঠিক কাজে লাগছে না। কারণ এটা আমাদের পরিবেশগত কারণ কি, নাকি পিতামাতারই কিছুটা গাফিলতি আছে, আর ছেলেমেয়েরা তো সবসময় তারা উচ্ছৃঙ্খল থাকেই। তারই মধ্যেই শিক্ষক, অভিভাবক, পাড়া প্রতিবেশী, সমাজ, এটা যদি একত্রভাবে একসঙ্গে থাকে তাহলে এটা উত্তরানো আমাদের পক্ষে খুবই সহজ হবে। আমি সর্বশেষ ছাত্রদের বলবো এটাই, যে সমস্ত জিনিস, মোবাইল,
যে সমস্ত পেয়েছে তারা তার উদ্দেশ্যটা সঠিকভাবে করার জন্য তাদেরকে আমি একটু অনুরোধ করব এবং উপদেশ দেব। আজ আমার কাছে নিজে খুব ভালো লাগছে যে এই প্রোগ্রামটাতে আমি অংশগ্রহণ করতে পারছি এবং আপনার প্রচেষ্টায় এটা এত সুন্দর, এটা দিন দিন আরও উন্নতি ঘটুক। এই প্রোগ্রামটা বাংলাদেশ তথা অন্য অন্য দেশেও ছড়িয়ে পড়ুক এই প্রোগ্রাম অনুসারে দেখে যে না, শিক্ষকতা করতে হলে বা শিক্ষা অর্জন করতে হলে এই যে কিছু এটা দেখে শিখে বলে অনেক কিছু তারা শিখতে পারবে, এটা আমি আশা করি। আর এই প্রোগ্রামের সাথে যারা জড়িত তাদেরকে আমি সবার মঙ্গল কামনা করছি। তারা দীর্ঘায়ু হোক, সুস্বাস্থ্যের অধিকারী হোক। আসসালামু আলাইকুম। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা। আজকের এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন স্যার নিমাই চন্দ্র পাল, যিনি দীর্ঘদিন গায়ত্রীপুর উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন বিএসসি শিক্ষক হিসাবে। অবশেষে কিন্তু 2012 সালের শেষের দিকে হয়তো স্যার অবসর গ্রহণ করেছেন। কিন্তু আমি স্যারের কথা অনেক শুনেছি অনেকের কাছে, যে যারা এই আমার এই স্যারের শিক্ষার্থী আছেন তারা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছেন যে রায়দুলপুর উচ্চ বিদ্যালয়ের যে প্রাক্তন শিক্ষকগণ আছেন তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটায় অংশগ্রহণ করানোর জন্য। তো আমি চেষ্টা করেছি, অবশেষে আজকে আমি স্যারকে পেয়েছি, এজন্য নিজেকে আর ধরে রাখতে পারলাম না, এজন্য স্যারকে আমি অন কলে রিকোয়েস্ট করাতে স্যারও আগ্রহী হয়ে আমাকে সেই সময়টা দিয়েছে। এর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমার স্যারের জন্য দোয়া করবেন। স্যার যতদিন বেঁচে আছেন পৃথিবীতে ততদিন যেন সুস্থ সুন্দর এবং হাঁটা চলার মাঝে যেন চলাফেরা করতে পারেন। এইভাবে যেন স্যার আগামী দিনগুলো পার করেন, এই দোয়া করবেন সবাই। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা প্রোগ্রামটি দেখতে ফেসবুকে ডিটি আমিরুল ইসলাম, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার স্যারকে অসংখ্য ধন্যবাদ।